হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক একটা নতুন অধ্যায়, কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। ঠিকই বলেছি, হ্যাঁ, চ্যাপ্টারের নাম আমি ঠিক বলে দিয়েছি, বিরাট বড় ব্যাপার। ঠিক আছে, একদম পারফেক্ট বলে দিয়েছি। এটার আজকে আমরা এমসিকিউ আলোচনা করছি, প্রথম 11টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তারপরের ভিডিওতে মোট 24টা অঙ্ক, তো পরের ভিডিওতে 13টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভেবেছিলাম 12টা করব, কিন্তু বিষয়টা হচ্ছে 12টা হলেও একটা নতুন পার্টে ঢুকে যাচ্ছে, সেই জন্য 11টায় করব। যাই হোক, আজকের ক্লাসটা মন দিয়ে দেখো। তড়িৎ সংক্রান্ত পরিমাপ, কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ ভীষণ ভাইটাল একটা অধ্যায়, এবং তার সাথে সাথে বেশ কমপ্লিকেটেড কিছু প্রশ্ন কিন্তু তোমরা এখানে সম্মুখীন হবে আশা করছি। ঠিক, অধ্যায়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং কম্পিটিটিভ লাইনের দিক দিয়ে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক, তাহলে প্রত্যেকটা জিনিস বুঝবো, অঙ্কের অ্যাপ্রোচ বুঝবো, কীভাবে করছি, কীভাবে আমি করতে পারছি, তুমি করতে পারছো না বা তোমরা করতে পারছো না, সেই জায়গাটা একটু দেখবে ভালো করে। বা অঙ্ক দেখার যে নজর, অঙ্কর দেখার যে নজরিয়া যেটাকে বলে, সেটা কিন্তু বদলাতে হবে, অ্যাপ্রোচটা কিন্তু বদলাতে হবে। তাহলে দেখবে ওই রিলেটেড যে কোনো ধরনের অঙ্কই পড়ুক না কেন, তুমি পেরে যাবে বা তোমরা পেরে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। তাহলে আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, একটা সার্কিট দিয়ে দিয়েছে, তারপর বলেছে যে I1 এর তুলনায় I2 যত গুণ বেশি তা হলো। প্রথমে আগে ছবিটা আঁকি। এইভাবে একটা রোদ আছে এইখানে, এইভাবে এখানেও একটা রোদ আছে, এইভাবে দুটো হলো। আর নিচে কোনো রোদ নেই, নিচটা গ্রাউন্ড করা আছে, মানে এখানকার পোটেনশিয়াল কিন্তু শূন্য। এখানে লেফট সাইডে একটা পোটেনশিয়াল দিয়ে দিয়েছে 5 ভোল্ট, ওপরে দেওয়া আছে 30 ভোল্ট, পজিটিভ আছে, পজিটিভ 5 ভোল্ট, পজিটিভ 30 ভোল্ট। আর রোধগুলোর মান দিয়ে দিয়েছে, একটা 100 কিলো ওহম, একটা 5 কিলো ওহম, একটা 100 কিলো ওহম, একটা 5 কিলো ওহম, এইভাবে দেওয়া আছে। এবং তার সাথে কারেন্টের ডিরেকশান দেওয়া আছে, I2 নিচে নামছে, I1 বাঁ পাশ থেকে ডান পাশে। এখানে হচ্ছে I2, এখানে দেওয়া আছে I1। জানতে চেয়েছে I2 I1 এর থেকে কত গুণ, I1 এর তুলনায় I2 যত গুণ বেশি, মানে I2 কত গুণ বেশি, I2 গুণিত সাম, মানে কিছু একটা গুণ অফ I1, অর্থাৎ আমরা বার করব I2 ডিভাইডেড বাই I1। তাহলে এই এটা পেয়ে যাবো, এটা আমাদের টার্গেট, I2 বাই I1 বার করা। তো কীভাবে বার করব, এখানে পোটেনশিয়াল শূন্য, মানে এখানেও পোটেনশিয়াল শূন্য, এখানেও পোটেনশিয়াল শূন্য। তাহলে এই সার্কিটের জন্য ওহমের সূত্র বসাবো, এই সার্কিটের জন্য ওহমের সূত্র বসাবো। তাহলে আমরা প্রথমে করছি লেফট টু রাইটের জন্য যদি বসাই তাহলে কী পাবো, 5 ভোল্ট 0 ভোল্ট, পার্থক্যটা কত, 5 মাইনাস 0 সমান হচ্ছে IR, I কত I1, আর আর কত 100 কিলো ওহম, মানে 100 × 10⁻³ সরি। তাহলে I1 এর মান কত এলো, I1 এর মান আসবে 5 ডিভাইডেড বাই 100 × 10⁻³। I2 মানে হচ্ছে আপ টু ডাউন, সরি হাঁচি হয়ে গেছে, আপ টু ডাউন কী হবে, 30 থেকে 0-তে এসছে। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল হচ্ছে 30 মাইনাস 0, দ্যাট ইজ I2 ইন্টু 5 কিলো ওহম। তাহলে 5 × 10⁻³ প্লাস 3। তাহলে এখান থেকে I2 যদি বলি, I2 কত আসবে, I2 আসবে 30 ডিভাইডেড বাই 5 × 10⁻³ 5 × 10⁻³। এবারে I2 বাই I1 বার করতে হবে, I2 ডিভাইডেড বাই I1 সেটা কত হবে, সেটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 5 × 10⁻³, আর এখানে হবে I1 হচ্ছে 5 ডিভাইডেড বাই 100 × 10⁻³ 10⁻³ কেটে গেল। তাহলে এখানে 5 6 30, তাহলে ওপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে 5 20 100, এই 20টা ওপরে চলে যাবে, মানে ওপরে 20, এটা মানে 120। তাহলে I2টা I1 এর 120 গুণ, I2 I1 এর 120 গুণ, বোঝা গেল। তাহলে 2 নম্বর প্রশ্নের দিকে চলে যায়, 120 হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, বোঝা গেল, অ্যাপ্রোচ বোঝা গেল। বুঝতে না পারলে কিন্তু অবশ্যই নির্লজ্জের মতো কিন্তু প্রশ্ন করবে মানে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমার প্রবলেমটা ঠিক কোথায়। 2 নম্বর বলেছে এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ হলো। আচ্ছা, একটা সার্কিট দিয়ে দিয়েছে, আবারও একটা সার্কিট, এখানে তোমরা মেনলি সার্কিটই পাবে, কিছু করার নেই, ঠিক আছে। অতএব সার্কিট থেকে কিন্তু ভয় পেলে প্রবলেম হবে। আচ্ছা, মাঝে 10 ওহম আছে, এই পাশে 20 ওহম, এখানে 20 ভোল্টের একটা ব্যাটারি আছে, 20 ভোল্টের ব্যাটারি, এই পাশেও একটা 10 ওহম,
এখানে মাঝে একটা রোধ আছে, এই এই এটা আছে, এটা আছে বি পয়েন্ট, এটা হচ্ছে 10 ওহম, এটাও হচ্ছে 10 ওহম। এখান থেকে এইখানে একটা আছে, এই ব্যাটারিটা কত না নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এখানেও একটা রোধ আছে, এইভাবে কানেক্ট করা আছে, ঠিক আছে। এটা কত 50 ভোল্ট, এটা কত 20 ওহম। বোঝা গেল টোটাল জিনিসটা, আমি ছবি এঁকে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে তোমরা চাইলে এটাকে সলভ করতেই পারো। সেই সলভটা আমাদেরকে করতে হবে ডিরেকশন ধরে পড়ে, মানে যেটা কারশফের KVL KCL লাগিয়ে পর। হ্যাঁ তাহলে তাই করি। তোর নিচে এখানে কারেন্ট যাবে I1 এইভাবে, এখানে I2 কারেন্ট যাবে এইভাবে। তাহলে যদি আমরা এখানে পুট করি, মানে এটা ধরছি লুপ নাম্বার 1, এটাকে ধরছি লুপ নাম্বার 2, তাহলে অ্যাপ্লাইং KVL অ্যাপ্লাই করে কোথায় না লুপ নাম্বার 1, লুপ নাম্বার 1-এ যদি KVL অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী দাঁড়াবে, প্রথম হচ্ছে এটা মানে হচ্ছে 10 I1, বাট সেটা নেগেটিভ হবে, কারণ রোধে যেভাবে কারেন্ট যায় সেটাকে নেগেটিভ ধরতে হয়। আর এখানে লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, এটা কত ভোল্ট লিখিয়ে নিই আমি, 20 ভোল্ট, 20 ভোল্ট লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, তাই পজিটিভ 20। আবার এখানে কি আসছে না -10, এখানে কারেন্টটা কত যাবে, I1 নামছে I2 উঠছে, তাহলে I1 - I2 ডিরেকশানটা উল্টো, ইজিক্যাল টু 0। KVL যদি ঠিকঠাক অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, ঠিক। তাহলে এটাকে যদি সলভ করি কি আসবে, -10 I1 প্লাস 20 -10 I1 প্লাস 10 I2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে -20 I1 প্লাস 10 I2 প্লাস 20 ইকুয়ালস টু 0। সেখান থেকে দাঁড়াচ্ছে এখানে -2 I1 প্লাস I2 প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা দাঁড়াচ্ছে। আবার KVL যদি লুপ নাম্বার 2-তে ইউজ করি, তাহলে লুপ নাম্বার 2-তে যদি ইউজ করি আমরা, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, তাহলে আবার শুরু করবে এখান থেকে। তাহলে এখানে এই 10-এর মধ্য দিয়ে যাচ্ছে, I2 ওপরে I1 নিচে, তাহলে -10 I2-কে প্রাধান্য দেবে এবার, I2 - I1 এই ক্ষেত্রে হয়ে যাবে। এবং লোয়ার টু হায়ার আবার সে পজিটিভ 50 ইজিক্যাল টু 0। আচ্ছা 20 I2 আছে, তাহলে -20 I2 আছে, -20 I2 ইকুয়ালস টু 0। এই পাশটা করবো আমি পরিষ্কার, আশা করি বুঝতে পারছো। যদি কোথাও KVL লাগাতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই কিন্তু বুঝিয়ে দেবো, বা সেই রিলেটেড একটা শর্টস বানিয়ে দেবো, না হলে টেলিগ্রাম চ্যানেলে বুঝিয়ে দেবো, কোথাও একটা বুঝিয়ে দেবো, বোঝালেই হলো, ঠিক বুঝিয়ে দেবো। বেশ, তাহলে এখানটার থেকে যদি আমি এগিয়ে যাই, -10 I2 -20 I2 দ্যাট ইজ -30 I2, আর এখানে +10 I1 প্লাস 50 ইকুয়ালস টু 0। এবারে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে -3 I2, 10 দিয়ে ভাগ করছি, -3 I2 প্লাস I1 প্লাস 5 ইকুয়ালস টু 0, তাই তো। এবার এইখানে ইকুয়েশান নাম্বার 1 দিচ্ছি, আর এখানে ইকুয়েশান নাম্বার 2-তে I1 একা আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে অনেকটা সুবিধা হবে। -6 I2 মানে অপনয়ন করবো, প্লাস 2 I1 প্লাস 10 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 আর 1 যদি যোগ করি আমি, তাহলে দেখো 2 I1 এখানে নেগেটিভ এখানে পজিটিভ কেটে যাবে, ঠিক আছে। তাহলে 1 + 2 করবো, 1 + 2 করলে কি হচ্ছে, 1 + 2 করলে আগে লেফট সাইডটা করি, -2 I1 প্লাস I2 প্লাস 2 -6 I2 প্লাস 2 I1 প্লাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2 I1টা কেটে গেল, পড়ে থাকছে -6 I2 প্লাস I2 মানে -5 I2, আর এখানে 10 আর 2 12 মানে হচ্ছে -12, মাইনাস কেটে গেল, I2 সমান হচ্ছে 12/5। তাহলে I1 সমান কত সেটাও দেখতে হবে। I1টা তাহলে কত, 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে -2 I1 প্লাস I2 মানে হচ্ছে 12/5 প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে -2 I1, 5 × 10 12 10 22 প্লাস 22/5 ইকুয়ালস টু 0। তাহলে -2 I1 সমান -22/5, এটা কেটে গেল, 2 দিয়ে 11, তাহলে I1 ইজিক্যাল টু 11/5। I1 আর I2 দুটোর ভ্যালুই কিন্তু পজিটিভ। বার যেটা করতে বলেছে সেটা হচ্ছে এবিতে কতটা আমার পোটেনশিয়াল ড্রপ হয়েছে, তাহলে এবিতে কারেন্ট কত দেখতে হবে। আচ্ছা
এবির ছবিটাকে যদি আমি ড্র করি, এবির ছবিটাকে কেবলমাত্র এবির ছবিটাকে যদি ড্র করি, কেবলমাত্র এবির ছবিটাকে যদি ড্র করি, তাহলে দেখো না একটা জিনিস, এবি এইভাবে আঁকলাম তো, এ আছে, এখানে বি আছে, এখানে এ, এখানে বি। আচ্ছা, I1কে আমি ধরেছিলাম ওপর থেকে নিচে, তাহলে ওপর থেকে নিচে নামছে, মানে এইভাবে গিয়ে পরে ওপর থেকে নিচে নামছে I1, সেটা হচ্ছে 11/5, আর নিচ থেকে ওপরে যাচ্ছে I2, সেটা হচ্ছে 12/5। তাহলে অবশ্যই I2 বেশি, তাহলে ডেফিনেটলি বি থেকে এর দিকে কারেন্ট যাবে। তাহলে বি থেকে এতে যে তুল্য কারেন্টটা যাবে, তুল্য কারেন্ট ফ্রম বি টু এ, সেটা কত? সেটা হচ্ছে 12/5 মাইনাস 11/5 সমান 1/5। এটা হচ্ছে বিষয়, এত অ্যাম্পিয়ার। তাহলে পোটেনশিয়াল ড্রপটা বি নিশ্চয়ই হায়ার পোটেনশিয়াল আছে, তাহলে ভিবি মাইনাস ভিএ, সেটা হবে কারেন্ট ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট ইন্টু রোধ। তাহলে কারেন্ট ইন্টু রোধ, রোধ মানে হচ্ছে 10, তাহলে 5 দুগুণে 10, দ্যাট ইজ 2 ভোল্ট। তাহলে ভিবি আছে হায়ার পোটেনশিয়ালে, ভিএ আছে লোয়ার পোটেনশিয়ালে, এবং তাদের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, সেই প্রশ্নটা আমাদের এইভাবে জিজ্ঞেস করেছে যে কারশফের যে সূত্রগুলো কেসিএল আর কেভিএল, সেটা কি লিনিয়ার সার্কিটের জন্য প্রযোজ্য, মানে রৈখিক বর্তনীর জন্য প্রযোজ্য, না রৈখিক অরৈখিক লিনিয়ার নন লিনিয়ার দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য? গল্পটা হচ্ছে এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। 3 নম্বরের যে প্রশ্নটা, সেই 3 নম্বরের প্রশ্নটা লিনিয়ার সার্কিট মানে হচ্ছে যেখানে ভি ভেরিসাস আই, এটা হচ্ছে লিনিয়ার সার্কিট, লিনিয়ার সার্কিট। আর যেখানে ভি ভেরিসাস আই নয়, ভি নট ইকুয়াল টু ভেরিসাস উইথ আই, যেগুলো তোমাদের অর্ধপরিবাহের জন্য পাবে, ডায়োড ট্রায়োডের জন্য পাবে, সেটাগুলোকে বলা হয় নন লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার সার্কিট। তাহলে কেভিএল আর কেসিএল, অর্থাৎ কেসিএল মানে যেমন আমি যদি বলি কারেন্ট যত পরিমাণ ঢুকছে তত পরিমাণ বার হবে, অবশ্যই সেটা কিন্তু রৈখিক হোক মানে লিনিয়ার হোক, বা অরৈখিক হোক বা নন লিনিয়ার হোক, দুটো ক্ষেত্রে প্রযোজ্য। কারণ চার্জের কনজারভেশন তো সব জায়গাতে প্রযোজ্য, চার্জকে সৃষ্টি বা ধ্বংস তো করা যায় না। তাহলে সেই চার্জ ডিভাইডেড বাই সময় যখন করবো তখনই তো আমরা কারেন্ট পাবো। তাহলে যে পরিমাণ কারেন্ট ঢুকছে, অর্থাৎ যে পরিমাণ চার্জ ঢুকছে একক সময়ে, সেই পরিমাণ আধানই তো বার হবে একক সময়ে। সেখানে তো সেটাকে লিনিয়ার নন লিনিয়ার হওয়ার সাথে কোনো সঙ্গ নেই। আর কোনো একটা লুপের মধ্যে টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা তো শূন্য হবেই, নেট পোটেনশিয়াল ডিফারেন্সটা তো শূন্য হবেই। তার মানে হচ্ছে বর্তনীর কোথাও তো শক্তি সংরক্ষিত হওয়ার জায়গা নেই, যে শক্তি কনজার্ভ হয়ে রয়ে গেল, মানে স্টোর হয়ে রয়ে গেল। সঞ্চিত শক্তি হওয়ার তো কোথাও জায়গা নেই। যতটা শক্তি ওর তৈরি হচ্ছে তড়িৎ শক্তি, ততটা ওর ওই কারেন্ট পরিবহনে খরচ করেই দেবে। তাহলে কেসিএল হোক বা কেভিএল হোক, সেটা লিনিয়ার নন লিনিয়ার বোথ ক্ষেত্রে প্রযোজ্য, বোথ অ্যাপ্লিকেবল, বোথ অ্যাপ্লিকেবল। সেটা দেখো কার সাথে ম্যাচ করছে, সেটা অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করছে। রৈখিক হোক বা অরৈখিক হোক, দুটো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হয়। তাহলে 3টে প্রশ্ন আমরা এখানে করলাম সলভ। 4 নম্বর প্রশ্নের দিকে যাব, দেখো কি বলেছে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর, তাই তো? দেখো কি বলেছে, বলেছে একটা সার্কিট দিয়ে দিয়েছে, বলছে এস চাবিটা সংযুক্ত যদি করি তাহলে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহ যাবে? 4 ওহম রোধটিতে। আচ্ছা, এখানে 20 ভোল্টের একটা আছে, I1 কারেন্ট যাচ্ছে 2 ওহম রোধ, এটা হচ্ছে 20 ভোল্ট, I1 কারেন্ট যাচ্ছে, তার সাথে আছে 2 ওহম, এই তারপর 4 ওহম 5 ভোল্ট, 4 ওহম 5 ভোল্ট, 4 ওহম, এটা 2 ওহম। আর I2 যে কারেন্টটা সেটা ঢুকছে, I1ও ঢুকছে, I1 ঢুকছে, I2 সেও ঢুকছে, ছোটো হাতেরই লিখছে না হয়, এইভাবে একটা আছে, সেটা 2 ওহম রোধ, I3 বেরোচ্ছে, 2 ওহম রোধ, I3 বের হচ্ছে। এখানে এইভাবে ডিসকানেক্টেড করা আছে, আর এটাকে কি করা আছে গ্রাউন্ড করা আছে, আর এখানে একটা চাবি এস ইউজ করা হয়েছে। ক্লিয়ার হলো প্রত্যেকটা জিনিস? এবার আমি যদি বলি I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে, I3 বেরোচ্ছে, তাহলে ড্যাম শিওর I1 প্লাস I2 যেটা হবে সেটা অবশ্যই কিন্তু I3-র সাথে সমান হবে। এখানে পোটেনশিয়াল তো 0, এখানে পোটেনশিয়াল 0, অসুবিধা নেই। তাহলে I1-এর অ্যাক্রসে যদি আমি বসাই, এখানকার পোটেনশিয়াল আমি জানি না, ধরে নিচ্ছি এখানকার পোটেনশিয়াল ভি, তাহলে এই দিক থেকে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে অবশ্যই 20 হায়ার পোটেনশিয়াল আছে, তাহলে 20 মাইনাস ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রোধ, রোধ কত 2, যুক্ত I2-র ক্ষেত্রে কি আমরা ইউজ করতে পারি 5 ভোল্ট, অবশ্যই হায়ার পোটেনশিয়ালে আছে, ভি লোয়ার পোটেনশিয়ালে আছে, তাহলে ভি মাইনাস 5 মাইনাস ভি ডিভাইডেড বাই ওইখানকার রোধ, দ্যাট ইজ 4 ইজিক্যাল টু I3 মানে অবশ্যই ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে, তাহলে ভি মাইনাস 0 হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই ওহম মানে রোধটা, দ্যাট ইজ 2। সেখান থেকে ভি এর মান আমরা অনায়াসেই পেয়ে যাব, ভি এর মানই জানতে চেয়েছে,
তাহলে দেখো তো কি করতে পারি আমরা এখানে। এখানে হচ্ছে এখানে 4 করব লসাগু, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, তার মানে হচ্ছে 40 মাইনাস 2v, আর এখানে প্লাস 5 মাইনাস ভি ইজিক্যাল টু v/2, তাহলে 2 কেটে গেল এটা, তার মানে হচ্ছে 40 প্লাস 5 দ্যাট ইজ 45 মাইনাস 3v ইজিক্যাল টু 2v, তাহলে হচ্ছে 2v 3v দ্যাট ইজ 5v সমান 45, তাহলে v সমান হচ্ছে 45 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ 9 ভোল্ট। 9 ভোল্ট হবে অ্যান্সার, 9 ভোল্ট অ্যান্সার। আচ্ছা সে তো বুঝে গেলাম। বলছে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, হায়ার পোটেন্সিয়াল মাইনাস লোয়ার পোটেন্সিয়াল, এটা হয়ে গেল 9 ভোল্ট। বাবা, তাও 5 থেকে 9 কারেন্ট যাচ্ছে, বিরাট ব্যাপার। 20 থেকে 9 যেতে পারে, এখানে 0, 9 থেকে এটাতে আসতে পারে। তাহলে এটা 5 ভোল্ট, তাও কে যেন হয়তো I2 ডিরেকশন নেগেটিভ আছে, হয়তো মেবি আই ডোন্ট নো। নিচে ওটা কারেন্টের ডিরেকশন তো নেগেটিভ আসতে পারে, অ্যান্সার অসুবিধা নেই। তাহলে আমরা করবো চেঞ্জ ইন পোটেন্সিয়াল, 9/5 চেঞ্জ ইন পোটেন্সিয়াল হচ্ছে 4, সমান হচ্ছে আই জানি না, আর কত না 4, তাহলে 4 কেটে গেলে আই সমান হচ্ছে 1, মানে অ্যাকচুয়ালি 4 ওহমে যাওয়া যে রোধটা, 4 ওহমে যাওয়া যে কারেন্ট I2 সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু ডিরেকশানটা উল্টো নেওয়া আছে। যাই হোক, -1 দেওয়ার দরকার নেই, 1 দিলেও চলবে। 1 আমাদের অ্যান্সার আছে। -1 এই জন্য আছে কারণ 5 - 9 করেছে, মানে ওইটাকে হায়ার পোটেন্সিয়াল ধরে নিয়েছে। যাই হোক, আমি তো বুঝতে পেরে গেছি মানটা পাওয়ার পর যে এ আছে হায়ার পোটেন্সিয়ালে, ও আছে লোয়ার পোটেন্সিয়ালে, তাহলে 1 অ্যাম্পিয়ার অ্যান্সার, আর সেটা অপশন ডি এর সাথে ম্যাচ করছে, তাই তো, অপশন ডি এর সাথে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল 4টে প্রশ্ন আমাদের এখানে হয়ে গেল। 5 নম্বর প্রশ্নটা দেখো করেই দেওয়া আছে, তাও আমি কিছুটা অ্যাপ্রোচ বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 4 হয়ে গেল, 5 নম্বর। পাঁচ নম্বরের একটা মারাত্মক সার্কিট আছে, ঠিক, সার্কিটটা মারাত্মক আছে, অঙ্কটা খুব ছোট। প্রথমে এইখানে এইভাবে একটা আছে, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা, তারপর ওপর থেকে একটা 2 ওহম আছে, এটা হচ্ছে 2 ওহম। বেশ, এই ব্যাটারিটা হচ্ছে 1 ভোল্টের, এই পয়েন্টটার নাম দিয়েছে এ, এই পয়েন্টটার নাম দিয়েছে সি। আচ্ছা, তারপর এখানে একটা রোধ আছে, সেই রোধের মান দেওয়া নেই, আর এখানে একটা ভোল্টেজ আছে পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে 2 ভোল্ট, আর এই বিন্দুটার নাম দিয়েছে ডি, এই বিন্দুটার নাম দিয়েছে বি, আর এটা জাস্ট কানেক্ট করা আছে। এইভাবে একটা সার্কিট কিন্তু দিয়ে দেওয়া আছে। কারেন্টের ডিরেকশন আমি আঁকবো অন্য একটা কালারে ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 অ্যাম্পিয়ার এখান থেকে নামছে, 1 অ্যাম্পিয়ার, এখানেও 1 অ্যাম্পিয়ার নামতেই হবে। 1 মিলে এত দূর তো 1 অ্যাম্পিয়ার আছে, এত দূরও 1 অ্যাম্পিয়ার আছে, এত দূরও 1 অ্যাম্পিয়ার আছে, মিশে এখানে 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার, আমি একটু বেশি আঁকছি, এখানেও 2 অ্যাম্পিয়ার। এই 2টা ডিস্ট্রিবিউট হয়েছে একে। সব কিছু বোঝা গেল, কারেন্টের ডিরেকশনও বোঝা গেল, সব কিছু ওকে। বলছে যদি এর পোটেন্সিয়াল 0 হয়, কি বলেছে যে যদি পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ ইজিক্যাল টু 0 হয়, তাহলে বলছে পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট বি, এটা বলছে কত। বেশ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এইখানে যদি অন্য কালার ইউজ করি, কালোটা ইউজ করছি আমি, এতে যদি পোটেন্সিয়াল 0 হয়, একটা জিনিস ভাবো, এতে হচ্ছে 0, তাহলে সিতে পোটেন্সিয়াল অবশ্যই 1, নাহলে 1 আর 0-র যে পার্থক্য, তাহলে তো 1 ভোল্ট হবে না, কারণ সি আর এর যে পার্থক্য সেটাকে 1 হতে হবে, কারণ 1 ভোল্ট আছে। আচ্ছা, এটা যদি 1 হয়, এই পোটেন্সিয়ালটা যদি 1 হয়, আর ডি এর পোটেন্সিয়াল আমরা জানি না, ধরে ডি এর বিভব ভিডি, কত ধরলাম, ভিডি, তাহলে এখান থেকে এখানে কারেন্ট গেছে, তাহলে ধরে নেব যে ভিডি হচ্ছে হায়ার পোটেন্সিয়ালে, তাহলে হায়ার পোটেন্সিয়াল মাইনাস লোয়ার পোটেন্সিয়াল, ভিডি মাইনাস ভিসি ইজ নাথিং বাট কারেন্ট ইন্টু রোধ, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, রোধ হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে পাবো যে ভিডি ইজিক্যাল টু ভিসি প্লাস 2, ভিসি কত 1, ভিসি হচ্ছে 1 প্লাস 2 দ্যাট ইজ 3, তাহলে ভিডির যে রোধ পেলাম, ভিডির যে পোটেন্সিয়াল পেলাম সেটা হচ্ছে 3। ভিভির পোটেন্সিয়াল জানি না, বাট আমরা জানি যে যেহেতু কারেন্ট বি থেকে ডিতে যাচ্ছে, তাহলে অবশ্যই বিতে কিন্তু পোটেন্সিয়ালটা হাই, তাহলে ধরি বি বিন্দুর বিভব সেটা হচ্ছে
হ্যাঁ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি, বোঝাতে পারলাম নিশ্চয়ই। আর এই বিন্দুর বিভবটা হচ্ছে 1 হয়ে গেছে, ডি বিন্দুর বিভব হচ্ছে 3, এটা হয়ে গেছে, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যে পার্থক্য যাতে 2 থাকে, তাহলে ইট মে বি ভিবি মে বি 5, ভিবি মে বি ভিডিও হচ্ছে 3 ভোল্ট, তাই তো? তাহলে না, এইখানে কারেন্ট গেছে, হ্যাঁ গেছে, এখান থেকেও কারেন্ট বার হয়েছে, হ্যাঁ সবগুলোই তো এখানে ডিরেকশন দিয়েছে, এখানেও দিয়েছে, ঠিকই করেছি। তাহলে এখানে অবশ্যই যে বি বিন্দুর বিভব সেটা ভিবি, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ভিবি সে আছে হায়ার পোটেন্সিয়ালে, ভিবি আছে হায়ার পোটেন্সিয়ালে, তাহলে মাইনাস ভিবি যদি হায়ার পোটেন্সিয়ালে থাকে আর ভিডিতে কারেন্ট গেছে, তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু সেটা হচ্ছে 2, তাহলে ভিবি হবে 2 প্লাস ভিডি, 2 প্লাস ভিডি, তাহলে এখানে 2 প্লাস 3 দ্যাট ইজ 5, কিন্তু 5 আমাদের অ্যান্সার নেই, 5 নেই, আমাদের অ্যান্সার কিন্তু 1 আছে। তাহলে ওরা ভিডিকে হায়ার পোটেন্সিয়াল ধরেছে, ভিডি যদি হায়ার পোটেন্সিয়ালে থাকে তাহলে ভিডি থেকে ভিবির দিকে কারেন্ট যাওয়ার কথা, তাহলে হয়তো ডিরেকশানটাকে মেনটেন করেনি। যেহেতু এটা উত্তরটা বার হলো না, ডিরেকশানটা উল্টো আসছে, তাহলে উল্টো দেওয়াটা কিন্তু উচিত ছিল, মানে 1 এম্পিয়ার করে বাড়ানো উচিত ছিল, ঠিক আছে, মানে ডিরেকশানটা উল্টো করা উচিত ছিল, বাড়া উচিত ছিল না। এই পাশে গিয়ে পরে এই পাশে 2 ওহম গিয়ে পরে আবার মানে যে ডিরেকশানটা আছে তার উল্টো ডিরেকশান হলে ঠিক হতো। ডিরেকশানটা আমি কি ভুল এঁকেছি না, আঁকাটাও ঠিক আছে। এখানে জোর জবরদস্তি ধরে নিয়েছে লাস্টে যে ভিবি সমান হচ্ছে 3 - 2, সেটা পসিবল না, সেটা তো 5 - 3ও তো হতে পারে, তাই না, সেটাও তো 2 হচ্ছে। তাহলে অবশ্যই এটাকে বলে দেওয়া উচিত যে ভিবি ইজ ইন হায়ার পোটেন্সিয়াল, ভিবি হায়ার পোটেন্সিয়ালে নেই, ইজ নট ইন হায়ার পোটেন্সিয়াল, ভিডি হায়ার পোটেন্সিয়ালে আছে। তাহলে আমাকে জাস্ট এখানে ভিডি মাইনাস ভিবি করতে হবে উত্তরটা মেলানোর জন্য, এছাড়া উপায় নেই। তাহলে এখানে ভিবি যেটা হবে সেটা হচ্ছে ভিডি মাইনাস 2, ভিডি মাইনাস 2, এবং সেটা আমাদের কাছে আসবে 3 - 2 দ্যাট ইজ 1 ভোল্ট, এটা বিষয়। তাহলে কারেন্টের ডিরেকশানটা প্রায়োরিটি পাচ্ছে না এখানে, কারণ নাহলে বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, 1 ভোল্ট আমরা উত্তর মিলিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের কাছে 1 এ, অপশান এ। বা ডিরেকশানে হয়তো ভুল করেছে বা কিছু সামথিং। আর পরীক্ষায় এসেছিলো AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যখন নিট নেওয়া হতো না তার মেন্সে এসেছে, কথাটা ক্লিয়ার হলো, এখানে এসেছে। হয়তো ডিরেকশানের কিছু ভুল চুক হয়েছে, গোলযোগ হয়েছে, বা উত্তর মেলানোর জন্য যে অপশানে তো এটা নেই, 5 তো নেই, তাই তো, হ্যাঁ না 5 নেই, 1 - 1 2 - 2 এই 4টা অপশান আছে। তাহলে কিন্তু এটা ব্যাপারটা কিন্তু ঘটছে। যাই হোক, আমরা 5 নম্বরের প্রশ্ন করে নিলাম। 5 নম্বরের প্রশ্নের পরে 6 নম্বরের যে প্রশ্নটা, 5 নম্বরের প্রশ্নের পর 6 নম্বরের যে প্রশ্নটা, সেটাতে সেম জিনিস দিয়ে দিয়েছে, এ পয়েন্টটাকে নিয়ে নিয়েছে এখানে। 6 নম্বরের যে প্রশ্নটা সেইখানে আমি একটু এঁকে নিই না হয়, এখানে R1, এখানে হচ্ছে R2, এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এখানে একটা রোধ, এখানে একটা পজিটিভ নেগেটিভ, এইভাবে, এখানে আর কোনো রোধ নেই, এটা হচ্ছে বিষয়। এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে জানা নেই, এখানে কোনো নাম নেই। একটা জিনিস দেখো, আমি অবাক হয়ে গেলাম সেখানে, এইটা যেটা সেটার নাম সি, এটার নাম এখন হয়ে গেছে এ, এটার নাম হয়ে গেছে এখন ডি, এটার নাম হয়ে গেছে এখন বি। সেম প্রশ্ন আছে, এটাও 2 ভোল্ট আছে, এটা 1 ভোল্ট আছে, এটার কোনো নাম নেই, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, আর এটা হচ্ছে 2 ওহম। কারেন্টের ডিরেকশনও সেম দেওয়া আছে, কারেন্টের ডিরেকশন সেম, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানেও 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, নিচ দিক দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আবার এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই পুরোটা দিয়েও কিন্তু 1 1 1 1 কারেন্ট যাচ্ছে সব, ঠিক আছে, কারণ দুইটায় এইভাবে গিয়ে এই দুটো সার্কিটে স্প্লিট হয়ে গেছে, একটা 1 একটা 1, সব কিছু ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সেম, যে যদি VA 0 হয় তবে ভিবির মান কত। অ্যান্সার দিয়ে দিয়েছে, 1 ভোল্ট দিয়েছে, সব কিছুই দেওয়া আছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্যটা হচ্ছে যে R1 ও R2 না জানা থাকলে ভিবি বের করা যাবে না, এটা হচ্ছে বিষয়। এবং আমি এখানে অবশ্যই বলতে চাই
সেটা হচ্ছে যে সেম প্রশ্ন আপনারা তারপরের প্রশ্নটাতেই সেম টু সেম, মানে সেম টু সেম প্রশ্ন, 5 আর 6 প্রশ্ন সেম টু সেম ফিগার, এবং সেখানে জাস্ট একটু পাকামি করতে গিয়ে পরে গোলমাল করে ফেললেন যে R1 আর R2 মান না জানা থাকলে এর পজিশন আমি শিফট করে দিলাম, এখান থেকে এখানে করে দিলাম, R1 R2 মান কিছু বসালাম না, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টে যেমনটা প্রশ্নটা এসেছিল ঠিক তেমনটা এখানে কিন্তু চিটিয়ে দিলাম। ওইভাবে কি আর হয়? ওইভাবে কি আর প্রশ্ন বাড়ানো যায়? আপনাদের প্রশ্ন এতই কম পড়ছে যে আপনারা মেডিকেলের প্রিতে আসা প্রশ্ন, প্রিলিমসে আসা প্রশ্ন, মেন্স আসা প্রশ্ন, সেই প্রশ্ন আপনারা দিয়ে দিচ্ছেন একটা নিজেদের বইয়ে। মানে ভাবা যায়, দিচ্ছেন দিন, R1 R2 মান দিন, এখানে কোনো রোধের মান দেওয়া নেই। এখানে ওরা কোয়েশ্চেনটা ওইভাবে সেট করছে যে দরকারই পড়ছে না, তোমরা দেখলে আমি সলভ করেও দিলাম, দরকার পড়ছে না, বাট এখানে দরকার পড়বে। এখানে এ পয়েন্টটা হচ্ছে R1 R2 মিডিল পয়েন্ট, এখানে R1 আর R2 মান না জানা থাকলে এটা বার করা যাবে না, অঙ্কটা করা যাবে না। এখানে একটাই উত্তর হবে, সেটা হচ্ছে লেস ডাটা। উত্তর যদি বার করতে হয় লেস ডাটা বা তথ্য অসম্পূর্ণ। এরপরও যদি কোনো ছাত্র বা ছাত্রী এই অঙ্কটা সলভ করতে পারো ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবে। আমি চেষ্টা করেছিলাম, আমি চাইলে দেখাতে পারি, আমি চেষ্টা করেছিলাম। এখানে পেন্সিলে আমি চেষ্টা করেছিলাম, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এখানে পেন্সিলে কিন্তু আমি চেষ্টা করেছিলাম, এই দেখো দেখা গেল, এখানে পেন্সিলে কিন্তু আমি চেষ্টা করেছিলাম, এখানে পেন্সিলে চেষ্টা করেছিলাম, হয়নি, ঠিক হবেও না। R1 R2 মান না জানা থাকলে হবে না। পরে আমার মাথাতে এলো, আমিও প্রথমে ট্রাই করে যাচ্ছিলাম যে R1 R2 যদি না লাগে, যদি সাবস্টিটিউট করা যায় কোনোভাবে, দেখলাম কোনোভাবেই কিন্তু কোনো সাবস্টিটিউট করা যাচ্ছে না। ক্লিয়ার? সর্টেড? মাথায় ঢুকলো? চলো 7 নম্বরের প্রশ্নটা KCL লাগিয়ে হয়ে যাবে আমাদের। খুব সোজা একটা প্রশ্ন আছে, ঠিক খুব সোজা একটা প্রশ্ন আছে। কি বলেছে দেখো, লক্ষ্য করার চেষ্টা করো 7 নম্বরেরটা। সেটা হচ্ছে এইভাবে একটা আছে বর্গক্ষেত্র, সেখানে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, এই পাশে দিয়ে দিয়েছে 8 অ্যাম্পিয়ার, তাহলে ডেফিনেটলি এটা যেটা হবে সেটা হচ্ছে 7 অ্যাম্পিয়ার। এটা বলে দেওয়া নেই, আমি করলাম। এখানে আবার ঢুকছে 3 অ্যাম্পিয়ার, এখানে ঢুকছে 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 সাথে মিলে পরে এখানে 10 হবে ডেফিনেটলি। আচ্ছা বেশ, তাও ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, এখানে দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তাহলে বলছে বেরোবেটা কত, বেরোবে কত? আচ্ছা তাহলে আবারও কী হলো, এটা সলভ হলো। 15 অ্যাম্পিয়ারের থেকে 8 আর 7 করলাম, এখানে 3 ঢুকছে, 7 3 10 হয়ে যাবে এইদিকে, 10 আর 8 18 ঢুকছে, আবার 5 ঢুকছে, 18 আর 5 23 অ্যাম্পিয়ার, এদিকে 10 ঢুকলো, এদিকে 8 ঢুকলো, 5 ঢুকলো, 13 হয়ে গেল, 13 আর 10 23 হয়ে গেল। 23 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সোজা প্রশ্ন, এটা অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করে গেল। ঠিক আছে, সর্টেড, বোঝা গেল নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন 8 নম্বরের প্রশ্নের দিকে চলে যায়। 8 নম্বরের প্রশ্ন আমাদের বলেছে একটা সার্কিট দিয়ে দিয়েছে, এটাও সলভ করে দেওয়া আছে। আচ্ছা 1 ভোল্ট একটা নিয়েছে, এটা, তারপরে এখানে একটা 20 ওহম নিয়েছে, 20 ওহম নেওয়া আছে, তারপরে এখানে একটা মিডিলে একটা সার্কিট দিয়েছে, সেটা হচ্ছে 0.5 ভোল্ট, আর এটা কত, এটা হচ্ছে 1 ভোল্ট, এইভাবে আছে। একটা এখানে ক্যাপাসিটার ইউজ করা আছে, দেন এটাকে এ দিয়েছে, এটাকে বি দিয়েছে, আর এখানটাকে সি ফর ক্যাপাসিটার দিয়েছে, এটাকে মিলিয়ে দেওয়া হয়েছে। এ পাশে আরেকটা ব্যাটারি আছে 2.5 ভোল্টের, নেগেটিভ পজিটিভ, দেন একটা রোদ দেওয়া আছে, এটা হচ্ছে বিষয়। 2.5 ভোল্টের রোদ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 ওহম। যদি আমি বড় বর্তনীর জন্য ইউজ করি, মিডিলটাকে যদি না করি, সমগ্র বর্তনীর জন্য যদি আমি ইউজ করি, তাহলে আমরা দেখতেই পাবো যে সমগ্র বর্তনীর জন্য যখন ইউজ করব, আচ্ছা সমগ্র বর্তনীর জন্য আমরা যদি KVL ইউজ করি, সমগ্র বর্তনীর জন্য KVL লাগিয়ে পাই, কি পাবো যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করি না হয়, তাহলে নেগেটিভ টু পজিটিভ প্লাস 2.5 ভোল্ট, ওকে, তারপরে যত কারেন্ট যাবে -10I, ওকে, তারপর গেলাম -20I, গেলাম পজিটিভ টু নেগেটিভ, আবার -1 = 0, তাহলে আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে 1.5 -30I = 0, তাহলে 30I = 1.5, তাহলে I = 1.5 / 30, তাহলে এটা তুললাম, এটা তার মানে হচ্ছে 15 দুগুণে 30, মানে 1 × 20, তার মানে হচ্ছে দশমিক দিলে 10 আর একটা শূন্য দিলে এটা, এত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 × 20 বা 0.05 অ্যাম্পিয়ার
সমগ্র বর্তনীর কারেন্ট। সমগ্র বর্তনীর কারেন্ট যদি এটা হয় তাহলে নিচেরটাতে যদি আমরা কেভিএল লাগাই, নিচের লুপটাতে, সমগ্র লুপে না, নিচেরটাতে যদি আমরা কেভিএল লাগাই তাহলে গল্পটা কী হবে, শুধু নিচেরটাতে, তাহলে কি হবে দেখো, নিচেরটাতে, নিচের লুপে, নিচের লুপে কেভিএল লাগিয়ে পাই কী পাবো, আবার সে সেম করবো, নেগেটিভ টু পজিটিভ, এখান থেকে যাচ্ছি আবার সেম পজিশন, নেগেটিভ টু পজিটিভ, তাহলে প্লাস আড়াই হলো, তারপরে হচ্ছে -10 ইন্টু আই মানে হচ্ছে 1/20, ওকে, গেলাম সিতে। আমি ধরে নিচ্ছি যেহেতু কারেন্টটা এইভাবে যাচ্ছে তাহলে আমাকে কি বলেছে, এ বিন্দুর বিভব কত, বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বিভব, মানে হচ্ছে বিন্দুটা এর বিন্দুর বিভব চাইছি বি এর সাপেক্ষে, মানে ভি এ মাইনাস ভি বি, এই জিনিসটা চেয়েছে। মানে বই অনুসারে ভি এ কিন্তু হায়ার পোটেন্সিয়ালে, বাট কারেন্ট আমাদের যাচ্ছে বি থেকে এতে, মানে লোয়ার পোটেন্সিয়ালে। তাহলে মানে বই অনুসারে এ কিন্তু হায়ার পোটেন্সিয়ালে, ঠিক আছে, এ কিন্তু হায়ার পোটেন্সিয়ালে, বি কিন্তু লোয়ার পোটেন্সিয়ালে। তাহলে আমি কেমন যাচ্ছি, লোয়ার টু হায়ার, তাহলে পজিটিভ পজিটিভ ভি এবি হলো, এটা হচ্ছে হায়ার টু লোয়ার, তাহলে -0.5 = 0, অল সর্টেড, বোঝা গেল। তাহলে এখান থেকে আড়াই মাইনাস এটা মানে হচ্ছে 2, -0.5 প্লাস ভি এবি = 0, দেন ভি এবি = 2 থেকে হাফ বাদ দিলে 1.5 -1.5 ভোল্ট, তাহলে ইয়েটা হচ্ছে -1.5 ভোল্ট, অ্যান্সার আছে -1.5 ভোল্ট। হ্যাঁ, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করে গেছে, -1.5 ভোল্ট, এটা হচ্ছে অ্যান্সার। 8 আমাদের কমপ্লিট, 9, 10, 11 তিনটে প্রশ্ন বাকি আছে। 9 একটা বলে দিয়েছে, সার্কিটটা ড্র করতে হবে, সার্কিটটা ড্র করতে হবে। এখানে একটা পজিটিভ আছে, নেগেটিভ আছে, এখানে 10 ভোল্ট এইভাবে কানেক্ট করা আছে। এটার সাথে 5 ওহম 2 ওহম, এটা 5 ওহম, এটা 2 ওহম, এইভাবে কানেক্ট করা আছে। এটা 10 ভোল্ট 2, আর এখানে হচ্ছে 10 ওহম একটা, আর এইভাবে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। ব্যাটারিটা এই পাশেটা কত না 20 ভোল্ট, নেগেটিভ পজিটিভ 20 ভোল্ট, সব কিছু শর্টেড, অসুবিধা নেই কিছু। তাহলে এই 20 ভোল্ট থেকে এখানে যে কারেন্টটা ক্রিয়েট হবে, এখানে যে কারেন্টটা ক্রিয়েট হবে সেই কারেন্টটা হবে 20/10, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। আর এই পাশে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটা হবে, এই পাশে যে কারেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে 10/5, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। তাহলে এই পাশে 2 অ্যাম্পিয়ার, এই পাশে 2 অ্যাম্পিয়ার কেটে যাবে, তাহলে আই তুল্য কারেন্ট যেটা আসবে সেটা আসবে 0, অর্থাৎ 0, কোনো কারেন্ট যাবে না, 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, 0, অপশান এ। এটা একটা পরীক্ষা এসেছিল, সেই পরীক্ষাটা কি, IIT 2005, IIT 2005, ক্লিয়ার, শর্টেড। এবার 10 আর 11, 10-এ একটা পোটেন্সিওমিটারের ম্যাথ দেওয়া আছে, 11তেও পোটেন্সিওমিটার রিলেটেড একটা ম্যাথ দেওয়া আছে। 10 আর 11-র যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু সেম থাকবে, কোনো কিন্তু চেঞ্জ হবে না। দেখো 10 নাম্বার করি, 10 নাম্বারে এইভাবে একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এখান থেকে এইখানে পজিটিভ নেগেটিভ, আর এখানে একটা তার ইউজ করা হয়েছে, যে কোনো তারই তো রোধ থাকে, এই তারেরও রোধ আছে, বেশ। তার সাথে একটা ভোল্ট মিটার কানেক্ট করা আছে তার অর্ধেক দূরত্বে, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা তাহলে সি পয়েন্ট, এবং এসি ইজ হাফ অফ এবি, এই টোটাল জিনিসটা বলা আছে। ভোল্ট মিটারের যে রোধ, ভোল্ট মিটারের রোধ ধরছি আর ভি, সেটা কিন্তু কম, অনেক কম না, কম কার তুলনায়, আর এবি তুলনায়, এবি তারের রোধের চেয়ে ভোল্ট মিটারের রোধ কম, বেশ। এই টোটাল জিনিসটা জানতে চাইছে, বলছে ভোল্ট মিটারের পার্ট কত হবে, তাহলে কি তোমরা যেহেতু অর্ধেক ডিস্টেন্স, তাহলে কি ভোল্ট মিটারের পার্ট কি ওটা হবে, যেটা হবে VAC, মানে হচ্ছে EMF / 2। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে এটা ভুল হয়েছে, ভুল ভাবা হয়েছে। এটা হবে যদি ভোল্ট মিটারের কোনো রোধই না থাকে, এটা পসিবল, এটা পসিবল, ইট পসিবল ইফ এটা যদি ভোল্ট মিটারের কোনো রোধ না থাকে। এখন ভোল্ট মিটারের রোধটা কিন্তু কম, ভোল্ট মিটারের রোধ কম কার তুলনায়, এই এবি তারের তুলনায়। তাহলে রোধটা যদি কম হয়ে যায়, তাহলে এইখানে কারেন্ট আর এখানে কারেন্ট কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বা এই যে জায়গাটার যে তুল্য রোধ, এই জায়গাটা তুল্য রোধ, এই এসি জায়গাটার যে তুল্য রোধ, এটাকে কিন্তু কমিয়ে দেবে, কারণ সমান্তরাল সমবায়ের যে রোধ সেটা ন্যূনতম রোধেরও ন্যূনতম,
তাহলে ন্যূনতম রোধটা একটা ইউজ করেছি, তাহলে টোটাল যে এসির যে ব্যাপারটা সেটাকে কিন্তু কমিয়ে দেবে, অর্থাৎ রোধটাকে কমিয়ে দেবে। আর রোধ যত কম পোটেনশিয়াল ড্রপ পিডি মানে বিভবের পতন তত কম। রোধের কারণেই তো পোটেনশিয়ালটা ড্রপ হয়। এখন রোধে যদি অনেক কম থাকে, আইআর করি না, পোটেনশিয়াল থেকে কতটা মাইনাস করি আমরা, যতটা পোটেনশিয়াল হওয়ার কথা তো ছিল E/2, বাট E/2 থেকে কিছু পরিমাণ আরও বেশি কমে যাবে। কেন কমে যাবে? বিকজ অফ ভি এর কিছু রোধ আছে, সেই রোধের কারণে কম রোধ, তো কম পরিমাণ রোধ, তাহলে এখানে কিছুটা কারেন্ট চলে যাবে। যে কারেন্টটাকে টোটালটা যাচ্ছিল এসিতে যাচ্ছিল, ভিতে কোনো রোধই নেই। তাহলে রোধ নেই মানে যেখানে রোধ শূন্য সেখানে কারেন্ট অসীম, মানে এখানে কোনো কারেন্ট অসীম, সব কারেন্ট এটা দিয়ে পাস হয়ে যাচ্ছিল। এসি দিয়ে কোনো কারেন্টই যাচ্ছিল না, শুধুমাত্র পোটেনশিয়াল ড্রপ হচ্ছিল। এখন এইখানে একটা রোধ চলে এসছে। রোধ চলে আসার কারণে আমি জাস্ট কী করছিলাম, যে এই যে সংস্থাটার যে রোধ, জাস্ট এসি সংস্থার যে রোধ, এসি এবং ভোল্টমিটারকে নিয়ে রোধ, সেই রোধটাকে কমিয়ে দিয়েছে। রোধটাকে কমিয়ে দেওয়ার ফলে আগে যেখানে পোটেনশিয়াল ড্রপটা হতো E/2, এখন সেখানে পোটেনশিয়াল ড্রপটা হবে কিন্তু E/2 এর চেয়ে কম, অতটা ড্রপ হবে না। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা E/2 না, E/2 এর চেয়ে কম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, E/2 এর তুলনায় কম। অপশান নাম্বার ডি। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। এবং লাস্ট একটা প্রশ্ন দিয়েছে 11 নম্বর, বলছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটারের যে বিভবের কী বলেছে, বিভবের নতি মানে বিভব ডিভাইডেড বাই ওই যে লেন্থটা এক্স, V/X, এইভাবে আমরা ধরি বিভবের নতিমাত্রা, সেটাকে কে দ্বারা চিহ্নিত করি, মানে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বিভব পতন হচ্ছে সেটা বলছি হ্রাস পাবে, কমে যাবে, মানে একক দৈর্ঘ্যে সেই পরিমাণ বিভব পতিত হবে না। যদি এই বাহ্যিক কোনো সার্কিটের এটা বাইরের সার্কিট, এক্সটার্নাল সার্কিট, এখানে একটা রোধ থাকতে পারতো একটা ক্যাপিটাল আর থাকতেই পারতো, সেই রোধটা যত কম হবে বিভব পতনটাও তত কম হবে। দেখতে পাচ্ছ ভোল্টমিটারের রোধটা কম ছিল, ও খেলা দেখিয়ে দিয়েছে। কী খেলা দেখালো? খেলা এটাই দেখালো যে রোধ যত কম হবে পোটেনশিয়াল ড্রপ তত কম হবে। এই রোধটায় যদি বেশি রোধ থাকতো, ঠিক এই রোধটায় যদি অনেক বেশি রোধ থাকতো, তাহলে বেশি রোধ থাকলে কী হতো, বেশি রোধ থাকার ফলে মানে এর চেয়ে যদি বেশি রোধ থাকতো, এইটার চেয়ে বেশি রোধ থাকতো, তাহলেও কিন্তু সার্কিটের রোধটা কমে যেত। অর্থাৎ আমার টেন্ডেন্সি থাকবে এর যাতে কোনো রোধই না থাকে। এর রোধ যেই কমবে, জিরো না, যেই কমবে সেই কিন্তু পোটেনশিয়াল ড্রপটাও বা বিভব, এই যে নতিমাত্রা, বিভবের নতিমাত্রা সেটাও কমে যাবে, নতিমাত্রা হ্রাস পাবে যদি বাহ্যিক বর্তনীর মানে এক্সটার্নাল সার্কিটে ভোল্টমিটার থাকতে পারে, এক্সটার্নাল সার্কিটে একটা বাহ্যিক রোধ থাকতে পারে, বাহ্যিক বর্তনীর রোধ কম থাকে, তাহলে কিন্তু এই গল্পটা কিন্তু হবে। তাহলে কি হচ্ছে, যে বর্তনীতে যুক্ত রোধের মান যদি কমে যায়, এক্স্যাক্টলি, তাহলে অপশান নাম্বার সি এর সাথে এটা ম্যাচ করছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 1 থেকে 11 নম্বর এমসিকিউ নিয়ে। পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা আলোচনা করব 12 থেকে 24 নম্বর প্রশ্ন নিয়ে, অর্থাৎ পরের 13টা প্রশ্ন নিয়ে। এখানে করলাম আজকের ভিডিও সমাপ্ত। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। সুস্থ থাকো, ভালো থাকো, লেখাপড়া করতে থাকো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাই।